মামলা এসব হয়েছে এবং প্রতিবাদ মিছিল হচ্ছে, কি বলবেন? প্রথমত একজন মুখ্যমন্ত্রী আসলেন বা মমতা ব্যানার্জি আসলেন বা একজন মহিলা আসলেন, ইডি সেখানে রেড করেছেন, সেখান থেকে এসে নির্দিষ্ট কিছু ফাইন নিলেন, বেরিয়ে চলে গেলেন একটা বাড়ি থেকে আর একটা অফিস থেকে। অলরেডি সেখানে ইডি রেড চলছিল। কিভাবে ইডি এটাকে অ্যালাউ করলো প্রশ্ন তো থেকে যাচ্ছে। আমার মনে হচ্ছে কোনো একটা জায়গায় যেন নতুন করে আবার সেই বাইনারি তৈরি করা হচ্ছে বিজেপি আর তৃণমূলের। পশ্চিমবাংলায় ক্রমশ বিজেপি এবং তৃণমূল অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তাদেরকে প্রাসঙ্গিক করে তোলার জন্য হয়তো ইডি বা সেন্ট্রাল এজেন্সি এই ধরনের তৎপরতা দেখাচ্ছে এবং সেখানে গিয়ে ফাইল নিয়ে ছুটাছুটি হচ্ছে। এখন দেখার বিষয় যে এই মামলাটা কতদূর এগোয়, কারণ ইতিপূর্বে দেখলাম চার্জশিটে অনেকের নাম এসে গিয়েছে, চার্জশিটে অনেকের নাম আসার পরেও সেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ হচ্ছে না। একে বোঝা যাচ্ছে কোনো একটা যেন বোঝাপড়া আছে। আর দ্বিতীয়ত ইডি এসেছে, ইডি রেড করেছে, সেই জন্য গতকালকে এবং আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল হচ্ছে। মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকার ওয়াকাফ সংশোধনী আইনের মাধ্যমে মুসলমানদের কবরস্থান, ঈদগাহ, মসজিদ, মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি দখল যখন করে নেওয়ার চেষ্টা করছিল কেন্দ্রের বিজেপি সরকার, তার বিরুদ্ধে যখন পশ্চিমবাংলার মানুষজন প্রতিবাদে নেমেছিল, তাদেরকে নিদান দিয়েছিল এটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন। ইডি সদর দপ্তর কোথায়, ইডি কে কন্ট্রোল কে করে? সেন্ট্রাল হোম মিনিস্ট্রি। তো এটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে প্রতিবাদ করছে না। এদের মুখ আর মুখোশটা চিনতে হবে। এখন রাজনৈতিক স্বার্থে এখানে প্রতিবাদ করছে, আর তখন রাজনৈতিক স্বার্থ ছিল কি তার পরিবারের লোকজন, তার দলের লোকজনকে সেন্ট্রাল এজেন্সির হাত থেকে বাঁচানো, সেই জন্য কম্প্রোমাইজ করা ছিল। ওই জন্য এখানে পশ্চিমবাংলায় ওয়াকাফ আন্দোলনটাকে সংগঠিত হতে দেয়নি। আজকে হুমায়ুন কবির সাহেব এসেছিলেন, সাবির সিদ্দিকী এবং ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে দেখা করলেন, তারপর আপনার বাড়িতে এসেছিলেন, আপনাকে এবং আপনার ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু কার্যত এখান থেকে আপনার সঙ্গে দেখা না হয়েই দেখলাম উনি বেরিয়ে গেলেন। হ্যাঁ, আমি খবর পেলাম যে এসেছিলেন। যখন উনি এসেছিলেন সেই সময় আমাদের প্রেয়ারের মানে জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল, দেখা হয়নি। তো ফুরফুরা শিল্পী যে কেউ আসতে পারে। ইতিপূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এসেছিলেন। একটু জানিয়ে রাখি সবার জ্ঞাতার্থে, বাপি লাহিড়ী মহাশয় এখানে বিজেপির শ্রীরামপুর লোকসভায় বিজেপির পক্ষ থেকে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ফুরফুরা শিল্পে এসে ঘুরে গিয়েছিলেন। কবির শঙ্কর বোস গত 2024 লোকসভা নির্বাচনে তিনি ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনিও ফুরফুরা শিল্পে এসে ঘুরে গিয়েছেন। তো একাধিক নেতারা ফুরফুরা শিল্পে আসতে পারে, এখানে কোনো বাধা নাই কারো আসার ক্ষেত্রে। কারোকে এখানে আসলে গো ব্যাক স্লোগান দেওয়া হয় না, আর দেবো না। ফুরফুরা শিল্পে একটা তীর্থভূমি, সর্বধর্মের মানুষ, সর্ব রাজনৈতিক মানুষ আসতে পারে। এবার কারো যদি রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য আসতে পারে, কেউ কেউ ধর্মকর্ম করতে আসতে পারে, কেউ সৌজন্যতা রাজনীতি করতে আসতে পারে, যে কেউ যেভাবে আসতে পারে। কিন্তু ফুরফুরা শিল্পের মাটি সবাইকে ওয়েলকাম করে, এখানে কোনো বিভেদ নাই। বলছিলাম দাদা, আলিমুদ্দিন স্ট্রিটে এক দোস্তরগামী গিয়েছিলেন এবং কথাবার্তা হয়েছে এবং হুমায়ুন কবিরও বলছেন যে আপনাদের সঙ্গে জোট করে লড়াই করে, সেখানে আইএসএফ এর হয়ে আপনি হুমায়ুন কবির সাহেবের রাজনৈতিক দলের সাথে আইএসএফ এর জোট হবে কি হবে না ইতিপূর্বে আমরা একাধিকবার বলে দিয়েছি, আমাদের অবস্থান আমরা ক্লিয়ার করেছি, কি কি শর্ত ছিল সেগুলো আমরা বলেছি, দ্বিতীয়বার সুতরাং বলার প্রয়োজন নেই। আর আমরা আমরা আলিমুদ্দিন স্ট্রিটে গিয়েছিলাম, তাদেরকে আমরা একটা লিস্ট দিয়েছি, তারা আমাদেরকে একটা প্রতি উত্তর দেবে, যদিও এখনো পর্যন্ত তার দেওয়া সময় হয়ে ওঠেনি, অবশ্য তারা খুব তাড়াতাড়ি দেবে আশা করছি, তারপর আলোচনা হবে। আর থেকে যাচ্ছে, আমি আমার আবারও অবস্থান স্পষ্ট করে দিচ্ছি, 2026 লোকসভা নির্বাচনে আমরা চাই যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যত সেকুলার ফোর্স আছে তারা ঐক্যবদ্ধ হোক বিধানসভা নির্বাচনে, 2026-এর বিধানসভা নির্বাচনে। সুতরাং সেই উদ্দেশ্যে আমরা সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে একজোট করার চেষ্টা করছি, এবং যারা কেউ যদি মনে করেন যে তারা একসাথে লড়াই করতে চান, বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে প্রকৃত লড়াই করতে চান, তাহলে তাদেরকেও এগিয়ে আসতে হবে, আমিও বার্তা দিচ্ছি। এবং সাথে সাথে দেখুন, একটা ডেকোরাম মেনটেন করা দরকার। আমি আজকে এখান থেকে যদি হাওয়ায় হাওয়ায় কথা বলি, কংগ্রেসও আমাদের জোটে আসুক, নিশ্চিতভাবে কংগ্রেসকে অ্যাপ্রোচ করার জন্য একটা লেটার দেওয়া দরকার। আমরা আপনাদের জানিয়ে রাখি, কংগ্রেসকে আমাদের এই জোটে আসার জন্য অ্যাপ্রোচ করেছি, আমরা প্রথমে একটা লেটার দিয়েছিলাম, আবার পরে দেখলাম কংগ্রেসের পশ্চিমবাংলার প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় তিনি বলেছেন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়াই করতে হবে। এই বক্তব্য শোনার পরে আমরা ওনাদেরকে আবার রিমাইন্ডার দিয়েছি, সিপিএম কে তো দিয়েছি, কংগ্রেসকেও দিয়েছি, আরো অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের কথা হচ্ছে,
আমরা চাই 2026 তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। না, এখনো পর্যন্ত আমাদের অবস্থা আমরা ক্লিয়ার করে রেখেছি যে আমরা এই 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 বিষয়গুলোর উপরে হচ্ছে। হুমায়ুন কবির সাহেব নিশ্চিতভাবে তিনি তার অবস্থান ক্লিয়ার করে দেবেন, তারপর আলোচনা হতে পারে। বলছি উনি কি আজকে ফোন করেছিলেন নাকি এখানে আসবেন, আগে কিছু জানিয়েছিলেন? দেখুন, আমি 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 আমার ফোন আমি নিজে ইউজ করি না, আপনারাও জানেন। অনেকে আমাকে ফোন করে পান না। আমার পরিবর্তে আমার যারা থাকে সাথে তারা ফোন তোলে, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। তবে ফুরফুরা শরীফে আমি এতটুকুই কথা বলবো, কাউকে ফোন করে আসতে লাগবে না। কিন্তু হুমায়ুন কবির তো বলছেন যে আপনাকে সঙ্গে নিয়ে ভাঙড়ে ক্যানিং এ সংকটটা হারাবে। দেখুন, একটা কথা বলি, 100 বার আমি আমার যে দোস্ত হতে চাইছি, আমার যে সহযোগিতা হতে চাই, তাকে আমি কোনোদিন দুর্বল বলবো না। হারাবো, হুমায়ুন কবির সাহেব সাথে থাকুক নাই থাকুক, অন্য কেউ থাকুক আর নাই থাকুক, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে আমরা হারাবো। আমাদের লক্ষ্য শুধু ভাঙড় আর ক্যানিং হারানো নয়, আমাদের লক্ষ্য নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারানো, আমাদের লক্ষ্য আপনার ভবানীপুর থেকে মমতা ব্যানার্জিকেও হারানো। এটা আমাদের লক্ষ্য, এটুকু জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে সকলকে। শুধুমাত্র ভাঙড় ক্যানিং জিতা আমাদের লক্ষ্য নয়, মমতা ব্যানার্জিকে হারাতে হবে, শুভেন্দু অধিকারীকেও হারাতে হবে, আমাদের লক্ষ্যের মধ্যে আছে। এই যে আজকে উনি এসেছিলেন, আপনার বাড়িতে এসেছিলেন, দেখা হলো না, মানে আপনার যারা কর্মী আছে তাদের সঙ্গে কথাবার্তা বললেন ডেকে দেওয়ার জন্য, তারা বলছিলেন যে এই মুহূর্তে ওনারা নেই। আমরা যে সময় এসেছিল, হ্যাঁ, আমরা তখন নামাজে চলে গিয়েছিলাম। আপনার বাড়িতে এসেছিলেন যেহেতু, আপনি কি এরপরে ওনার সঙ্গে ফোনে যোগাযোগ করা বা এরকম কিছু করবেন? মানে দেখুন, আমি একটা কথা বলি, দুটো বিষয়ে লক্ষ্য হচ্ছে এখানে। যদি এখানে ফুরফুরা শরীফে আসে, এটা হচ্ছে ফুরফুরা শরীফের পীর সাহেব আছেন, যার তার স্মরণে আসেন এখানে। আর একটা ফুরফুরা শরীফে আসতে পারে নওশাদ সিদ্দিকীকে দেখা করার জন্য রাজনীতির নেতাকে। এবার কোন উনি উদ্দেশ্য নিয়ে এসছে তো আমি জানি না। উদ্দেশ্য স্পষ্ট হলে সেটা আমি কথা বলবো। কেন কথা বলা যাবে না? কথা বলতে তো কারো লাগে না, কি বলে আপনার, অসুবিধা নাই। আমার বাড়ির মেহমান তিনি, ফুরফুরা শরীফের মেহমান, কথা বলতে অসুবিধা কোথায়? এখানে কোনো বাধা মানে নেই, মানে কোনো অচ্ছুতের ব্যাপার নেই। এখানে আমি আবারও বলছি, এখানে ফুরফুরা শরীফের মাটিতে বাবুল আপনার কি বলে কবির শঙ্কর বোস মহাশয় এসেছেন, কল্যাণ ব্যানার্জি এখানকার এমএলএ এমপি, সেনাশিস বাবু এখানকার এমএলএ, তারাও ফুরফুরা শরীফের মাটিতে এসেছেন। বা প্রদীপ ভট্টাচার্য স্যার থেকে শুরু করে, অধীর বাবু থেকে শুরু করে, আব্দুল মান্নান সাহেব থেকে শুরু করে আরো মানে বড় উচ্চ নেতৃত্বরা এসেছেন। মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে এসেছেন। ফুরফুরা শরীফে যে কেউ আসতে পারে। কোনোদিন দেখেছেন ফুরফুরা শরীফে তাকে কোনোদিন অপমান করেনি? আপনার গত বছরই তো আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় ফুরফুরা শরীফে এসেছিলেন, কেউ তাকে একটা কটু শব্দ বলেছে? করেনি না। এটা ফুরফুরা শরীফের মাটি, এটা করতে পারে না। কিন্তু আজকে হুমায়ুনের আশাটা তো অন্য একটা প্রেক্ষিত রয়েছে, একটা জোর বার্তা তিনি দিচ্ছেন। আপনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি, কিন্তু তিনি বলছেন যে আপনাকে চান বিজেপি তৃণমূলকে হাঁটাতে। মানে আপনারা যেটা চাইছেন সেটা উনিও চাইছেন, এবং সংখ্যালঘুদের প্রতি যে অন্যায় অবিচার হয়েছে এই রাজ্যে সেই কথা তুলে ধরছেন। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের ডাক দিয়েছেন, সেখানে 10 লক্ষ মানুষের জমায়েত হবে বলছেন, সেখানেও আপনাদের আহ্বান করছেন। কি করবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমরা মাইকে মিডিয়ার মাধ্যমে অনেক কথা বলবো, কিন্তু অফিসিয়ালি কমিউনিকেশন করাটা জরুরি। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি কমিউনিকেশন আমাদের সাথে হয়ে ওঠেনি। অফিসিয়ালি চিঠি আসুক, এটা আমি কি বললাম যে আমি আমাদের অবস্থানটা, আমি তো আমার একা কথা, আমাদের পার্টিটা চলে না, একটা গঠনতন্ত্র আছে, একটা কমিটি আছে। সেই কমিটির কাছে তখনই প্রস্তাব রাখা যাবে বা আলোচনার টেবিল তৈরি হবে যখন একটা অফিসিয়ালি কমিউনিকেশন হবে। কারণ মমতা ব্যানার্জি মাইকে অনেক কথা বলেন, কিন্তু গভর্নমেন্ট অর্ডারে দেখেন দেয় না। আপনি কদিন আগে উনি আনএডেডকে এডেড করে দিয়েছিলেন, 55 কোটি টাকা নাকি বরাদ্দ করেছেন। একথা গল্প শুনিয়েছিলেন 2021 সালে। আজকে 2026 সাল, কলকাতায় দেখুন সল্টলেকে আজকে 25 দিন তারা এই ঠান্ডায় রাত যাপন করছে। মানে প্রত্যেকদিন তারা অবস্থান বিক্ষোভ করছে, মানে কন্টিনিউ করে যাচ্ছে ঠান্ডাতে। তারা আনএডেড থেকে এডেড হতে চাইছে, কিন্তু মমতা ব্যানার্জি নাকি 2021 সালে এডেড করে দিয়েছিল। তো ওটা মুখে বলেছে, অফিসিয়ালি গভর্নমেন্ট অর্ডার এখনো আসেনি। সুতরাং অফিসিয়ালি কমিউনিকেশনের একটা গুরুত্ব থাকে। আপনি বলছেন যে অফিসিয়ালি চিঠি দিলে আলোচনা হতেই পারে। অফিসিয়ালি কমিউনিকেশন করুক না, তারপরে আমাদের পার্টির মধ্যে আমরা আলোচনা করব। 10 তারিখে বাবরি মসজিদের নির্মাণ শুরু হবে, পীরজাদা হিসাবে যদি আপনাকে ডাকেন, যাবেন? দেখুন, আমি একটা কথা বলি, আমি যে থেকে রাজনীতির ময়দানে এসেছি, আমার অ্যাক্টিভিটি আপনারা দেখেছেন। আমি কি মুডে পলিটিক্সটাকে করতে চাইছি, সুতরাং সেই মুডে আমি পলিটিক্স করে যাব। মন্দির মসজিদ তৈরি হবে, 100 বার হবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। কারণ আমরা ভারতবর্ষের মানুষ ম্যাক্সিমাম ধর্মনিরপেক্ষ, যেমন তাদের ধার্মিক মানুষ আমরা। নাস্তিকরাও ভারতবর্ষে মাথা তুলে বাঁচার স্বাধীনতা আছে। সুতরাং কেউ যদি মন্দির করে, কেউ যদি মসজিদ করেন, সেখানে আপনি আমি বাধা দেওয়ার কেউ আটকাতে পারবো না। এবার হচ্ছে কথা, নওশাদ সিদ্দিকী পীরজাদা কি প্রয়োজন কেন হবে? যদি পীরজাদাদের আশীর্বাদ লাগে,
এখানে 100 জন পীর সাহেব পীরজাদা আছে, না, যদি যেমন আপ্যায়ন করেন, নামি দাবি পীর সাহেব পীরজাদা আছে। আপনাকে যদি ডাকেন। আমি যখন আপ্যায়ন করবে তার পরিপ্রেক্ষিতে আমি উত্তর অবশ্যই দেবো। যদি মিম একটা প্রসঙ্গ উঠে আসছে যে মিম আর এখানে শক্তি বাড়াচ্ছে, শক্তি বাড়াচ্ছে, ক্যান্ডিডেট বিহারেও দিয়েছে, এখানেও দেবে চিন্তা ভাবনা চলছে। মিমের সঙ্গে কি আপনারা জোট করবেন? না, আমাদের এখন এরকম কোনো আলোচনাই হয়নি। আগে আর এসেছিলেন প্রত্যেকটা রাজনৈতিক দলের চাইবে সে তার শক্তি বাড়ানোর জন্য, সে তার ক্যান্ডিডেটকে বেশি করে দেওয়ার জন্য। এটা কোনো কেউ অন্যায় করবে না। মিম, আইএসএফ আর এই জনতা উন্নয়ন পার্টি এরা কি সংখ্যালঘু যে ভোট ব্যাংক সেটার কি মানে খুব একটা বেশি অংশ নিতে পারবে? আমরা শুধু সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে থাকি না, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু। আজকে সংখ্যাগুরুরা কি শান্তিতে আছে? দেখুন না, নদিয়াতে 70 থেকে 80টা মূর্তি ভেঙে দিয়েছে। কে ভেঙেছে? ধরা যতটুকু পাওয়া যাচ্ছে সেই নিয়ে কিন্তু আজকে কোনো কথা নেই। তাহলে ওই মূর্তি ভাঙাদের যারা ভাঙছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মসজিদে যে ইট ছুড়বে তার বিরুদ্ধে লড়াই, যে চাকরি চুরি করছে তার বিরুদ্ধে লড়াই, যে চাকরি চুরিগুলো হচ্ছে সে কি সবই সংখ্যালঘুদের চাকরি চুরি হচ্ছে? ফেক এসটি সার্টিফিকেট রমরামা, 22% এসসি রিজার্ভ, প্রকৃত 22% যারা তারা কি পাচ্ছে? সুতরাং আমাদের লড়াই শুধু সংখ্যালঘুদেরকে নিয়ে নয়, যারা বঞ্চিত তাদের পক্ষে থাকবো আমরা।